ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু কাজের চাপে সময় বের করতে পারিনি। তেমন ভালো লিখতেও পারি না। আজ যেহেতু সিফাতের সাথে দেখা হলো আর সুযোগ পেয়েই গেলাম, তাই ভাবলাম ঘটনাটা শেয়ার করেই ফেলি। এখন আমি চৌমোহনীতে থাকি, কিন্তু যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা বেশ পুরনো, 2008 সালের দিকের ঘটনা। তখন আমি চট্টগ্রামের মেহেদীবাগ থাকতাম। আমাদের বাড়ির ঠিক পাশেই আমার খালার বাসা ছিল। আমরা দুই পরিবার খুব মিলেমিশে দিন কাটাতাম। খালু এবং আমার আব্বু একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, আর আমার মা আর খালা বোনের থেকেও বেশি কিছু। আমার খালার দুজন বাচ্চা, একজন আমার সমবয়সী কাজিন, আর একজন তার 8 বছরের ছোট বোন। ছোটটার কথা পরেই বলবো, সে এখন আমার স্ত্রী। তখন আমরা সবাই টিনেজ, আমার বয়স 14-15, কাজিনেরও তাই। আমি আমার পরিবারের একমাত্র ছেলে, তাই ছোটবেলা থেকেই সবার স্নেহ একটু বেশি পেয়েছি। ঘটনাটা ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার সময়ের। আমরা দুই পরিবার ঠিক করলাম ঈদের ছুটিতে কক্সবাজার যাব। প্রস্তুতি নিয়ে সবাই খুব উত্তেজিত। আমি আর আমার কাজিন তো আকাশে উঠছে, এতটাই আনন্দে ছিলাম। নানা রকমের প্ল্যান, কোথায় ঘুরবো, কি খাবো, কোন দোকান থেকে কি কিনবো, এইসব নিয়েই কথা। সন্ধ্যা 6টার দিকে আমরা রওনা দিলাম। সময়টা ডিসেম্বর, ভালো রকমের ঠান্ডা পড়তে শুরু করেছে, কিন্তু খুব বেশি তীব্র নয়। শীত আসছে বোঝা যায়, বাতাসে সেই কুচকুচে শীতের গন্ধ। আমরা কাজিনটা, বাবা আর খালু মিলে কক্সবাজারের দিকে যাচ্ছি। এক একটা বাঁক আর শহরের আলো ধীরে ধীরে পেছনে ফেলে অন্ধকার রাস্তার দিকে এগিয়ে চলেছি। রাত 10টার কাছাকাছি ক্ষুধা পেয়ে গেল। একটা হোটেলের সামনে গাড়ি থামালাম। গাড়িটা আমার খালুর ছিল, সেই চালাচ্ছিল। আমরা হোটেলে প্রবেশ করি। হোটেলটি বেশ পুরনো, ছাদে কেবল 100 ওয়াটের বাল্ব জ্বলছে। আলো ম্লান, চারিদিক অন্ধকার। সামনে দাঁড়িয়ে ছিল একজন লোক, চেহারায় ক্লান্তির ছাপ। আব্বু তাকে জিজ্ঞেস করলেন খাওয়ার কিছু পাওয়া যাবে কিনা। সে বলল, স্যার, হোটেল তো বন্ধ, রান্নাঘরও বন্ধ, সবাই চলে গেছে, আমিও চলে যাচ্ছি। এতক্ষণ গাড়িতে বসে পেটের ভেতর কেমন যেন করছিল। কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। আমি আব্বুকে বললাম আমার বাথরুম ব্যবহার করতে হবে। আব্বু তখন সেই লোকটার কাছে বাথরুম আছে কিনা জানতে চাইলেন। লোকটা বলল, স্যার, বাথরুম তো আছে, কিন্তু আমরা রাতে সেটা ব্যবহার করি না। কথাটা শুনে আব্বু ভেবেছিলেন হয়তো টাকার ব্যাপার আছে। আব্বু বললেন, টাকা পেয়ে যাবেন, বাচ্চাকে বাথরুম ব্যবহার করতে দিন। লোকটা মাথা নাড়ল, না না স্যার, টাকার ব্যাপার না। তারপর চুপ। আব্বুর একটু রাগ হলো। আব্বু বললেন, সমস্যা কি, কেন বাচ্চাকে যেতে দিচ্ছেন না? লোকটা খুব শান্ত আর নিচু গলায় বলল, স্যার, রাতে ওই বাথরুমে একটা ডাইনি থাকে। এই কথা শুনে আমরা সবাই হেসে উঠলাম। খালু রসিকতা করে বললেন, ভাই, ডাইনি থাকার জন্য আর কোনো ভালো জায়গা পেলেন না? লোকটা আর কিছু বলল না। আমাদের হাসাহাসি দেখেও চুপচাপ। শেষে আব্বু আবার জিজ্ঞেস করলে সে হাত তুলে পেছনের দিকে ইশারা করলো। আমি আর আব্বু ওইদিকে হাঁটতে লাগলাম। যত এগোলাম আলো তত কমে গেল, অন্ধকারও ঘন হয়ে এলো। একটা ছোট ঘর দেখা গেল। দরজাটায় জং ধরা, পাশের দেয়ালে স্যাঁতস্যাঁতে দাগ। আমি দরজা ধরতেই ভেতর থেকে এক ধরনের পচা গন্ধ নাকে এসে লাগলো। আমি থমকে দাঁড়ালাম, বললাম, আব্বু, আমি এটা ব্যবহার করতে পারবো না। আব্বু বললেন, সামনে আর কোথাও বাথরুম পাবো কিনা সেটাও তো জানা নেই। মাঠ আছে পেছনে, কিন্তু সেখানে সাপ থাকতে পারে। নাকে হাত দিয়ে দ্রুত কাজটা সেরে ফেলো। আমি আব্বুর কথা মতো নাক ঢেকে ভেতরে ঢুকলাম। প্রথম কয়েক সেকেন্ড ঘৃণায় গা শিরশির করছিল, কিন্তু আশ্চর্য, হঠাৎই সেই তীব্র দুর্গন্ধটা বদলে গিয়ে সুগন্ধিতে পরিণত হলো। আমি অবাক হয়ে হাত নামালাম। যেন কোনো একটা পারফিউমের গন্ধ, অতিরিক্ত মিষ্টি নয়। মুহূর্তে মনে হলো আমার নানির করা নির্দেশ ছিল, রাতে ঘরে নারীরা পারফিউম ব্যবহার করবে না। মা বা খালা কেউই রাতে পারফিউম লাগান না। হোটেলেও কোনো নারী ছিল না। তাহলে এই সুগন্ধ এলো কোথা থেকে? আমি তাড়াতাড়ি কাজ সেরে বেরিয়ে এলাম। বাইরে এসে গভীর শ্বাস নিয়ে গন্ধটা কোত্থেকে আসছে বোঝার চেষ্টা করলাম, কিন্তু বাইরে কোনো সুবাস নেই। আব্বুকে বললাম, ভেতরে পারফিউমের গন্ধ পেলাম,
আব্বু হেসে বললেন, হয়তো পেছনের ক্ষেত থেকে কোনো ফুলের গন্ধ বাতাসে এসে তোমার নাকে লেগেছে। যুক্তিটা আমার মনে ধরল, কিন্তু তবুও একটা খচখচানি রয়ে গেল। আমরা গাড়িতে উঠে পড়লাম। এবার পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যের কথা বলি। তার নাম ছিল টম। টম কেবল আমাদের কোনো পোষা প্রাণী ছিল না, আমার কাছে আমার ভাইয়ের মতো ছিল সে। আমি বাবা মায়ের একমাত্র সন্তান, তাই ছোটবেলা থেকেই টমই আমার সঙ্গী, আমার খেলার সাথী, আমার পাহারাদার, আমার অভিযোগ শোনার বন্ধু। গাড়িতে বসতেই লক্ষ্য করলাম টম আমাকে অদ্ভুতভাবে শুঁকছে। সাধারণত যেভাবে শোঁকে ঠিক সেভাবে নয়, অপরিচিত একটা গন্ধের উৎস খুঁজে বের করতে চাইছে। তখন বুঝিনি, পরে বড় হয়ে মনে হয়েছে রাত করে বাড়ি ফিরলে যেমন কেউ জামা কাপড় শুঁকে দেখে, ঠিক তেমন তীক্ষ্ণভাবেই সে আমাকে শুঁকছিল। আমরা আবার রওনা হলাম। রাত গভীর হচ্ছে, হাইওয়ের ওপর আলো ছায়ার রেখা। ক্ষুধার কথা মনে পড়ায় পথে একটা দোকান থেকে স্যান্ডউইচ আর কিছু পানীয় কিনে নিলাম। আমরা বাচ্চারা পেছনের সিটে আধো ঘুমে ঢলে পড়লাম, আর আব্বু আর খালু গাড়ি চালাতে লাগলেন। জানলা দিয়ে চাঁদের আলো ঢুকছে, পাহাড়ি রাস্তায় সেই আলো রূপালী তীরের মতো কাঁপছে। হঠাৎ গাড়ি থামলো। আমি ঘুম চোখে নেমে দেখি আব্বু আর খালু একটা টায়ারের দিকে তাকিয়ে আছেন। এগিয়ে গিয়ে দেখলাম টায়ারে একটা বেড়ালের বাচ্চা আটকে আছে, নিথর। চোখের পানি ধরে রাখতে পারলাম না, কান্না এসে গেল। অন্যরাও বেরিয়ে এলো। আব্বু বললেন, হঠাৎ সামনে চলে এসেছিল, অনেক চেষ্টা করেও বাঁচাতে পারিনি। খারাপ লাগা, অপরাধ বোধ আর শোক তিনটাই একসাথে চেপে ধরল। একটা ডাল দিয়ে টায়ার থেকে সাবধানে বাচ্চাটাকে নামিয়ে রাস্তার পাশে সরিয়ে রাখা হলো। তারপর সব কষ্ট গিলে আবার আমরা চললাম। বাতাস ঠান্ডা, আর পাতার খসখস শব্দ গাড়ির গুঞ্জনের সাথে মিশে যাচ্ছে। অনেক সময় পর এক শহুরে এলাকায় পৌঁছালাম, কিন্তু হোটেল একটাও খালি নেই। তখন ভিড়ের সময়, পর্যটক গিজগিজ করছে। অনেকটা সময় অপেক্ষা করে একটা লোক এলো, বলল কাছেই একটা ভাড়া বাড়ি আছে, চাইলেই রাতটা সেখানে থাকা যাবে। আমরা সবাই ক্লান্ত, চোখে ঘুমের বোঝা, রাজি হয়ে গেলাম। সে সাইকেলে সামনে সামনে চলল, আমরা গাড়ি নিয়ে তার পেছনে। সেখান থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে বেশ নির্জন একটা এলাকা, চারপাশে পাহাড়, গাছ আর অন্ধকার। কাঠের তৈরি একটা বাড়ি, পুরনো, কিছুটা ভাঙাচোরা, তবু আশ্রয় তো। ভাড়াটা খুব কম ছিল না, তবু পরিস্থিতির তাগিদে মেনে নিলাম। গাড়ি থেকে জিনিসপত্র নামাতে লাগলাম। বাড়ির ভেতরে ঢুকতেই এক ধরনের শুনশান শীতলতা, দিনের বেলাও যেন রাত। আমি টমকে নিয়ে ভেতরে আসতে গেলাম, ঠিক তখনই বিপত্তি। টম হঠাৎ শেকল টেনে পিছিয়ে যেতে লাগলো। এমন সে কেবল তখনই করে যখন ভীষণ ভয় পায়। গেটের দিকে তাকিয়ে গড়গড় শব্দের সাথে টান মারছে, আমাকে টেনে বাইরের দিকে নিয়ে যেতে চাইছে। তার চোখ একভাবে তাকিয়ে আছে অন্ধকার জমে থাকা একটা কোণে, যেখানে আমি কিছুই দেখছি না। অনেক কষ্টে তাকে ভেতরে টেনে এনে একটা লোহার পাইপের সাথে বেঁধে রাখলাম। তার ভাবভঙ্গি আক্রমণাত্মক নয়, বরং গলায় আটকে আসা আতঙ্ক, যেন কাউকে দেখে শিউরে উঠেছে। আমি তখনও বুঝতে পারছি না কি নিয়ে সে এত ভীত। ভেতরে এসে সবাই একটু বিশ্রাম নিলাম। সকালে শহুরে হোটেলেই হালকা নাস্তা সেরে নিলাম। ক্লান্তিতে বিছানায় পড়তেই চোখ লেগে গেল। ঘুম ভাঙল দুপুরে। ঠিক করলাম সন্ধ্যার আগে আবার গিয়ে কিছু খেয়ে আসব। গাড়ির দিকে হাঁটতেই দেখি উইন্ডশিল্ডের ওপরে একটা মৃত পাখি পড়ে আছে, রক্ত লেগে আছে কাঁচে। কে এমন করে রেখে গেল? কেনই বা রেখে গেল বুঝলাম না। আব্বু বাড়ি থেকে পানি এনে কাঁচে ধুয়ে দিলেন, পাখিটাকে সরিয়ে রাখলেন। বাইরে দাঁড়ানো এলাকার এক লোক বারবার বলছিল সফরে মৃত প্রাণীর সামনে পড়া ভালো লক্ষণ নয়। আব্বু একটু ধমকালেন, এরকম কথা বলবেন না, বাচ্চারা ভয় পাবে। আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। সন্ধ্যা নামতে ফিরে আসলাম। বাড়িতে এসে দেখি জেনারেটর বন্ধ। যিনি ভাড়া দিলেন বলেছিলেন সন্ধ্যা এসে চালিয়ে দেবেন, কিন্তু এলেন না। ফলে ঘর অন্ধকার। আমরা গাড়ি থেকে বড় টর্চ এনে হলরুমে রাখলাম। টর্চের আলোয় হলরুম ঝলমল, কিন্তু আশেপাশের ঘরগুলো কালো অন্ধকারে ঢাকা। আমি আর আমার কাজিন একই ঘরে শুলাম।
দরজাটা খোলা রেখে দিলাম যাতে হলের আলো কিছুটা ঘরে প্রবেশ করে। কাজিন চোখ বন্ধ করে শুয়ে, আমি দরজা দিয়ে বেরোনো আলোয় হলের দিকে তাকিয়ে আছি। এমন সময় দেখি এক মহিলা আমাদের দরজার সামনে হেঁটে গেল। আলো ম্লান, চেহারা স্পষ্ট বোঝা যায় না। ভাবলাম হয়তো বাড়ির কাজের লোক হবে। ঠিক তখনই নাকে এসে লাগলো সেই পরিচিত সুগন্ধি, যে গন্ধটা হোটেলের বাথরুমে পেয়েছিলাম। পারফিউমটা একই, চেনা তবু অচেনা। মহিলা হাঁটতে হাঁটতে গ্যারাজের দিকে গেল, আর সঙ্গে সঙ্গে টমও প্রচন্ড জোরে ডাকতে শুরু করলো। আমি কাজিনকে কাঁধ ঝাঁকিয়ে বললাম, "এই, আমাদের দরজার সামনে দিয়ে একজন মহিলা গেল।" সে আধো ঘুমে বলল, "কাজের লোক হবে হয়তো।" আমি বললাম, "না, পারফিউমের গন্ধ পাচ্ছিস না? এটা সেই গন্ধ।" সে এবার চোখ মেলে তাকালো, শুকলো, বলল, "গন্ধ তো পাচ্ছি, তাতে কি হয়েছে?" হোটেলের লোকটা বলছিল ওই টয়লেটে নাকি ডাইনি থাকে। ওই ডাইনি যদি আমাদের পিছু নিয়ে থাকে তাহলে? কাজিন হেসে বলল, "বাজে কথা বলিস না।" আমি বললাম, "চল বাইরে যাই, দেখি টম এরকম করছে কেন।" আমরা বাইরে বেরোলাম। টম একই দিকে তাকিয়ে আছে, চোখ স্থির, লেজ শক্ত হয়ে আছে, কান খাড়া। কাজিন বলল, "নতুন জায়গা, ভয় পাচ্ছে হয়তো, তাই এমন করছে।" আমি তবু অস্বস্তি কাটাতে পারছি না। একটু হেঁটে আসি ভাবলাম। বাড়ির পাশের সরু রাস্তা ধরে আমরা এগোতে লাগলাম। অন্ধকার, কেবল টর্চের স্লথ আলো, চারিদিকে পাহাড়, গাছের ফাঁকে বাতাসের শোঁ শোঁ শব্দ। কুকুরটার উপস্থিতিতে সাহস কিছুটা পাচ্ছিলাম, কিন্তু ভেতরে ভেতরে কেমন যেন চাপা টান। কিছু দূর গিয়ে দেখি একটু নিচু জায়গায় মাটির গর্তের ধারে একটা ছায়া দাঁড়িয়ে। টর্চের আলো ফেলতেই ছায়াটা আরো গাঢ় মনে হলো, কিন্তু স্পষ্ট কিছু দেখা গেল না। আমি চিৎকার করে বললাম, "কে ওখানে?" কোনো উত্তর নেই। 2-3 বার বললাম, "সামনে দাঁড়িয়ে থাকবেন না, আমরা কুকুরটা ছাড়ছি কিন্তু।" কোনো সাড়া না পেয়ে আমি টমের চেইন ছেড়ে দিলাম। টম তীরের মতো ধাওয়া করলো, গর্তের কিনারে গিয়ে লাফ দিল। আমরা টর্চের আলো ফেলে খুঁজলাম, কিন্তু সেখানে কেউ নেই, কোনো চলাফেরার চিহ্নও নেই। টম গর্তের চারপাশে চক্কর দিচ্ছে, গড়গড় করছে, যেন কাউকে খুঁজে পাচ্ছে না, তাই ক্ষুব্ধ। শেষ পর্যন্ত আমি তাকে ধরে টেনে আনলাম। বাড়ির সামনে আনতেই সে ভেতরে ঢুকতে চাইল না। অনেক কষ্টে টেনে নিয়ে ভেতরে এসে আবার বাঁধলাম। কাজিন বলল, "মাথা গরম করিস না, এসব ভাবতে থাকলে মাথা আরো খারাপ হয়ে যাবে।" পরদিন সকাল 9টার দিকে নাস্তা সেরে আমরা বসে আছি, তখন যে লোকটা ভাড়া দিয়েছিল সে এলো। আপু বললেন, "আপনি তো বলেছিলেন সন্ধ্যায় এসে জেনারেটর চালাবেন, এলেন না কেন?" লোকটা বলল, "স্যার, মাফ করবেন, আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন।" এরপর সে সঙ্গে সঙ্গে জেনারেটর চালিয়ে দিল। আমরা আসলে আগেই ঠিক করেছিলাম যে সকালেই ঘর ছেড়ে দেব, হোটেলে চেষ্টা করব, কিন্তু জেনারেটর চালু হয়ে ঘর আলোয় ভরে গেলে সবাই ভাবলাম, আর একটা রাত থাকলে ক্ষতি কি? এখানে আমি ছোট্ট করে একটা কথা বলি। আপনারা হয়তো ভাবছেন আমরা কক্সবাজার না গিয়ে সেখানে কেন থেকে যাচ্ছি। আসলে কক্সবাজার আসার সময় আমার এক কাজিন অসুস্থ হয়ে পড়ে। এখানে আসার আগের রাতেও তার প্রচুর বমি হয়। সে খুব দুর্বল হয়ে পড়েছিল, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এইখানেই থেকে যাব কক্সবাজার যাওয়ার আগে। ঘটনায় ফিরি। জিনিসপত্র সরানো অনেক ঝামেলা, তার উপর বাচ্চারা সবাই ক্লান্ত। ঠিক করা হলো আজ থাকি, কাল রওনা হব। সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ালাম, খাওয়া দাওয়া, কিছু কেনাকাটা। সন্ধ্যায় ফিরতে ফিরতে শরীর ভার হয়ে এসেছে। বাড়িতে এসে দেখি লাইট জ্বলছে, লোকটা আগেই জেনারেটর চালিয়ে গেছে। আশ্চর্যজনকভাবে টমও চুপচাপ, আগের রাতের মতো সেই উত্তেজনা নেই। আমরা গল্পগুজব করতে করতে রাত 11টার মধ্যে শুয়ে পড়লাম। রাতের গভীর কোনো এক সময়ে বাইরে হঠাৎ গাড়ির হর্ন। প্রথমে মনে হলো দূরের রাস্তার শব্দ, কিন্তু একটু পর পর হর্ন বাজছেই। তারপর হেডলাইটের আলো গেটের ফাঁক দিয়ে ঘরের সামনে পড়ে ঝিলিক মারল। বুক ধরফর করে উঠল। মনে হলো ডাকাত বা অন্য কিছু হতে পারে। আব্বু আর খালু গেটের দিকে কান পেতে শুনছিলেন, আমরা বাকিরা ভেতরে। অদ্ভুত ব্যাপার, টম শান্ত। এমন পরিস্থিতিতে সাধারণত সে আগুন হয়ে উঠত, আজ সোজা শুয়ে আছে। কেউ সাহস করে বাইরে গেল না। দরজাগুলো ভেতর থেকে লাগিয়ে আমরা রুমে ঢুকে পড়লাম। ভয় আর দুশ্চিন্তায় রাত কাটলো। আমরা আল্লাহর নাম নিতে নিতে ভোরের আজান শুনলাম। আলো পড়তেই শব্দ থেমে গেল। ভোরে আমরা সবাই বাইরে এলাম। গ্যারেজের দিকে গিয়ে প্রথমেই টমের খোঁজ নিলাম। যা দেখলাম সেটা আজও ভুলতে পারি না।
তার চোয়াল কেমন যেন বড় করে হাঁ হয়ে আছে, চোখ দুটো হিংস্র। সে আমাকে দেখেই দাঁত বের করে ঝাঁপ দিতে উদ্যত। যে কুকুরটা আমার ডাক শুনে লেজ নেড়ে ছুটে আসতো, সেই কুকুরটা আজ আমাকেই কামড়াতে চাইছে। মনে হলো কোনো এক অশুভ শক্তি তার শরীরটাকে দখল করে নিয়েছে। আমি কেঁদে ফেললাম, বারবার বলছি, টম থামো, আমার দিকে তাকাও, কি হয়েছে তোমার? সে অসংলগ্ন। কারো দিকে গেলেই কামড়াতে উদ্যত, সবাই পেছনে হটতে বাধ্য। ঠিক তখনই বাড়ির মালিক এলো, আমাদের দেখে বলল, স্যার, কুকুরটা পাগল হয়ে গেছে, এভাবে থাকলে তো সবাইকে কামড়াবে, এটাকে শেষ করতে হবে। কথা শুনে আমি নিয়ন্ত্রণ হারালাম, বললাম, কিছুতেই না, আমার টমকে কেউ মারবে না, ওকে মারতে হলে আগে আমার মুখোমুখি হতে হবে। আব্বু আর খালু আমাকে ঘরে নিয়ে বোঝালেন, দেখো পরিস্থিতি খুব খারাপ, ওকে গাড়িতে নিলে ঝামেলা হতে পারে। আমরা কাউকে মারতে বলছি না, কয়েকদিনের জন্য এখানে রেখে যাচ্ছি। লোকটা ডাক্তারের কাছে নিয়ে যাবে, দেখাবে, তারপর আমরা এসে নিয়ে যাব। এ কথা শুনে আপনারা বুঝতেই পারছেন টমের আচরণ কেমন হয়ে গিয়েছিল। আমি কাঁদতে কাঁদতে রাজি হলাম, কিন্তু শর্ত দিলাম কেউ তাকে মারতে পারবে না, ডাক্তারের কাছেই নিয়ে যাবে। আমরা আর কক্সবাজার গেলাম না। মন খারাপ হয়ে গেল টমের জন্য। ফেরার পথটা আমার জন্য অসহনীয় হয়ে উঠল। মনে হচ্ছিল বুকের ভেতর কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। চট্টগ্রাম পৌঁছে প্রথম কাজই ছিল সেই লোকটাকে ফোন করা। জিজ্ঞেস করলাম, টম কেমন আছে? ওদিকে কিছুক্ষণ চুপচাপ থেকে সে বলল, স্যার, আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলাম, রাস্তায় হঠাৎ ও একটা বাচ্চার উপর ঝাঁপিয়ে পড়ল, বাধ্য হয়ে। বাকিটা শুনতে আর ইচ্ছে করছিল না, কিন্তু সে বললই, বাধ্য হয়ে শেষ করতে হয়েছে। আমার ভেতরটা ঢলে পড়ল। বুকের ভেতরে যে শূন্যতা তৈরি হলো তার ভাষা নেই। এরপর বহু বছর কেটে গেছে। আজও ভাবি ওই রাতগুলোতে আসলে কি হয়েছিল। হোটেলের বাথরুমে যে সুগন্ধি, সেটা কি কোনো অদেখা উপস্থিতির সংকেত? যে বেড়ালের বাচ্চাটা টায়ারের নিচে এসে পড়েছিল, সে কি সাধারণ কোনো দুর্ঘটনা, নাকি কোনো জিনের ছায়া? যে বাড়িটায় আমরা ভাড়া নিয়েছিলাম, সেই বাড়িটা কি অভিশপ্ত ছিল, হন্টেড ছিল, নাকি সবকিছুই একসাথে এক সুতোয় গাঁথা? মৃত পাখি, রাতের হর্ন, নিঃশব্দ ছায়া, আর সবচেয়ে বড় কথা, টমের সেই নাটকীয় আচরণ, হঠাৎ করেই তার বদলে যাওয়া। সেদিন যা চোখে দেখেছি, যে শরীর কেঁপে উঠেছিল আতঙ্কে, তার ব্যাখ্যা কেবল বিজ্ঞানে আটকে রাখা মুশকিল। আমার কাজিন আজও সেই রাতের কথায় হেসে বলে, আমি ভয় পাইনি, তুই বেশি ভয় পেতি। কিন্তু আমরা দুজনেই জানি, গেটের বাইরে হেডলাইটের আলো বারবার পড়ে যখন দেয়ালের ছায়াটাকে লম্বা করে তুলছিল, তখন ঘরের ভেতর বাতাসও কেমন ভারী হয়ে উঠেছিল। সেদিন আব্বু আর খালুর মুখ দেখে আমরা ঠিকই বুঝেছিলাম ওনারা উদ্বিগ্ন, কেউই সাহস পায়নি বেরোতে। এই ছিল আজকের ঘটনা। হয়তো ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, ভয়ের অনুভূতি সৃষ্টি করতে পেরেছে কতটুকু জানি না, তবে টমের জন্য মনটা ভারী হয়ে আসবেই, এ কথা ঠিক। আজ বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো দিন, নতুন কোনো ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি সিফাতের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই। জিজ্ঞাসা করলাম না কেমন আছেন, কারণ আমরা সবাই জানি আপনি ভালোর দলে। গত এপিসোডে আমার একটা ঘটনা শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেজন্য আমি আরও একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। আমার নাম মোহাম্মদ মোহাইমিন হোসেন সাব্বির। আমার বাড়ি নাটোর জেলার লালপুর থানার পুরাতন ঈশ্বরদী গ্রামে। আমি আজকে আমার স্ত্রীর সাথে কয়েক বছর আগে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা শেয়ার করব আপনাদের সাথে। ইচ্ছা ছিল স্টুডিওতে এসে আমার এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, কিন্তু আমার ছুটি না থাকায় আমি স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে পারলাম না বলে দুঃখ প্রকাশ করছি। তাই আমি ঘটনাটি লিখে পাঠাচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন আশা করছি। ঘটনাটি আমি আমার শ্যালকের মুখ থেকে শুনেছি। খুব ভয়ানক কালো জাদুর ঘটনা। আমার স্ত্রীর ছদ্মনাম মিহি। ঘটনাটি 2016 সালের। তখন মিহি এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছিল। সে ছিল খুব মেধাবী ও বুদ্ধিমতী একটা মেয়ে। সেখানে কলেজের একটা ছেলে মিহিকে পছন্দ করে এবং তাকে একটা প্রপোজাল দেয়। দুজনের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়, কিন্তু ছেলেটি খুব একটা সুবিধার ছিল না। মিহির সাথে সম্পর্ক থাকাকালীন সে আরও অনেক মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত ছিল। মিহি এটা কোনোভাবে জেনে যাওয়ায় সেই ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করে, কিন্তু সেই ছেলেটি কোনোভাবেই এই সম্পর্ক ছিন্ন করার বিষয়টা মেনে নিতে পারে না। সে মিহিকে দেখে নেওয়ার হুমকি দেয়। মিহি এগুলোতে ভয় না পেয়ে সেখান থেকে চলে আসে। তারপর মিহি কলেজে যাওয়া বন্ধ করে দেয়। এরপর সেই ছেলেটি অনেকভাবে মিহির সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এদিকে মিহি তার সাথে কোনো রকমের সম্পর্ক রাখবে না বলে সিদ্ধান্ত নেয়, কিন্তু এই বিষয়টাই মিহির জন্য কাল হয়ে দাঁড়ায়। এদিকে ব্রেকআপের পরে মিহি বাসা থেকে কোথাও বের হতো না। চুপচাপ বাসায় থাকতো, মন খারাপ করে থাকতো, কান্নাকাটি করত, কাউকে কিছু বলতো না। হঠাৎ করে মিহির বাড়ির মানুষ মিহির মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করল। ওর শরীর ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল, কানে কম শুনত, প্রচণ্ড মাথা ব্যথা করত, বিভিন্ন রকম রোগে আক্রান্ত হতে থাকলো। কিন্তু হঠাৎ করে সে এত অসুস্থতার মধ্যে সেই ছেলেটির নাম বারবার নিচ্ছিল। বাড়ির মানুষ খুব চিন্তায় পড়ে গেল। বাড়ির সবাই ভাবল হয়তো ব্রেকআপের কারণেই এমনটা হচ্ছে। যত দিন যাচ্ছিল সমস্যা ততই বাড়ছিল। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তার কোনো রোগ ধরতে পারে না। এক পর্যায়ে মিহি যেন পাগলের মতো হয়ে গেল। বাড়ির মানুষ খেয়াল করলো মিহি যখন একা থাকে তখন সে একাই কি যেন সব বলতো। মনে হতো ও কারোর সাথে গল্প করছে, কিন্তু ওর আশেপাশে কেউ নেই। এমন চলতে চলতে হঠাৎ একদিন মিহি বাড়ি থেকে বের হয়ে গেল। বাসার সবাই খোঁজ করছিল, সবাই চিন্তায় পড়ে গেল। মিহি এক কাপড়ে বের হয়ে গিয়েছিল। পরে অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির মানুষ মিহিকে আবিষ্কার করলো পাশের বাড়ির এক পুকুর পাড়ে। সেখানে সে ঝিম ধরে বসেছিল এবং কারোর সাথে কথা বলছিল। হাই, আমাকে নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা, যত দেরি করবি তত ক্ষতি। বাড়ির সব মানুষ অবাক হয়ে গেল। এত সুন্দর একটা মেয়ে, এত ভালো আর এত বুদ্ধিমতী, সে এমন করছে। বাড়ির মানুষ কেউ কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। মেয়ের দাদা তখন চিন্তা করলো এটা অনেক বড় একটা সমস্যা। তাই তিনি দেরি না করে সেই দিনই মসজিদের ইমাম সাহেবকে খবর দিলেন। মাগরিবের নামাজের পরে ইমাম সাহেব মিহিদের বাসায় আসলেন। ইমাম সাহেবকে দেখে মেয়ে চিৎকার করতে লাগলো, তুই তুই কেন এসেছিস? তুই এখানে কিচ্ছু করতে পারবি না। মিহির এই ব্যবহার দেখে বাড়ির মানুষ অবাক হয়ে গেল, কারণ মিহি ছিল নম্র, ভদ্র ও শান্ত স্বভাবের মেয়ে। মিহি বারবার হুজুরকে মারতে যাচ্ছিল। বাড়ির সবাই মিহিকে যেন আটকে রাখতে পারছিল না। হুজুর অনেক চেষ্টার পরে কিছু ঝাড়ফুঁক দিয়ে তাকে শান্ত করল। হুজুর বললেন, ওর অনেক বড় একটা সমস্যা হয়েছে, আপনারা যত দ্রুত ওকে কোনো বড় হুজুরের কাছে নিয়ে যাবেন ততই ভালো। সেদিন রাতে মিহিকে আটকে রাখা অনেক কষ্টসাধ্য হয়ে গিয়েছিল, কারণ মিহি বারবার বাড়ি থেকে বের হয়ে যেতে চাচ্ছিল। মিহির বাবা কোনো উপায় না পেয়ে সেদিন রাতে মিহিকে বেঁধে রাখলেন। মিহি সেদিন সারা রাত তার মাকে বলেছিল, দেখো মা, ও এসে আমার হাতে রক্ত মাখিয়ে দিয়ে গেল, তুমি হাতটা ধুয়ে দেবে মা, দাও না, খুব বিদঘুটে লাগছে। ওই দেখো, ও কাউকে খুন করে এসেছে, আমাকে রক্ত মাখিয়ে গেল।
তুমি হাত ধুয়ে দাও মা, আমার হাতটা ধুয়ে দাও। এভাবে কোনো রকমের রাতটা পার হলো। পরদিন ওকে বড় একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। আগে বলে রাখি, যে হুজুরের কাছে মিহিকে নিয়ে যাওয়া হয়েছিল সেই হুজুর ছিলেন বড় একটি মাদ্রাসার আলেম। মিহির বাড়ির মানুষ হুজুরকে সব কথা খুলে বলল। তারপর মিহিকে সেই হুজুরের সামনে নিয়ে আসা হলো। হুজুরকে দেখে মিহি হাসতে শুরু করলো। সেই হুজুর মিহিকে দেখলেন এবং চারিদিকে গোল বৃত্তাকার একটা দাগ আঁকলেন। মিহিকে সেই বৃত্তের মাঝখানে বসিয়ে প্রশ্ন করতে লাগলেন, তুই কে? কোথা থেকে এসেছিস? আমি কে সেটা জেনে তুই কি করবি? বাঁচবে না, ও বাঁচবে না। কি চাস তুই? আমি রক্ত চাই। এবারে হুজুর দোয়া দুরুদ পড়ে ফুঁ দেওয়ার সাথে সাথে মিহি জ্ঞান হারিয়ে ফেলল। তারপর হুজুর মিহির বাবাকে বললেন, ওকে খুব বাজেভাবে কালো জাদু করা হয়েছে, আর এই কালো জাদুতে মিহির মাথার চুল আর ও যে জামা পরে সেই জামার সুতো, ওর চুলের খোঁপা ব্যবহার করা হয়েছে। ওগুলো দিয়ে কোনো এক ভয়ানক রক্ত খেঁকো পিশাচ মিহির পেছনে লাগিয়ে দেয়া হয়েছে। আর এই পিশাচ এত শক্তিশালী যে তার সাথে পেরে ওঠা অনেক কষ্টসাধ্য। আর পিশাচকে ইচ্ছে করেই কালো জাদুর মাধ্যমে মিহির পেছনে লাগিয়ে দেয়া হয়েছে যেন মিহিকে ধীরে ধীরে সম্পূর্ণ মৃত্যুর মুখে ফেলে দেয়া যায়। এই কালো জাদুর চিকিৎসা করতে হলে ওকে কোনো কিছুতে বাধা দেয়া যাবে না। ও যা করতে চায় করতে দিন। ওকে শুধু চোখে চোখে রাখুন আর আমাকে 5 দিন সময় দিন। হয়তো পুরোপুরি ঠিক হবে না, তবুও পিশাচটিকে দূরে সরিয়ে রাখা যাবে। আমার সব মিলিয়ে 5 দিন লাগবে। এই কথা শুনে বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়লেন। হুজুরের কথা মতো পরদিন থেকে মিহিকে আর কেউ কোনো কিছুতে বাধা দিল না। মিহি সকাল থেকে কলেজে গিয়ে সেই জায়গাটাতে যেত যেখানে মিহি আর সেই ছেলেটা বসত। এদিকে সব বন্ধু বান্ধবীরা মিহির সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু ও কাউকে চিনতে পারত না। ও শুধু একটা কথাই বলতো, ও কোথায়? আমি ওর কাছে যাব, ওকে ডাকো। বন্ধু বান্ধবীরা সবাই বুঝতে পারত সেই ছেলেকে মিহির সামনে নিয়ে আসতো, কিন্তু মিহি সেই ছেলেটাকে চিনতে পারত না, কারণ সেই পিশাচটা মিহিকে পুরোপুরিভাবে তার আয়ত্তে নিয়ে নিয়েছিল। এভাবে দেখতে দেখতে 5 দিন পার হয়ে গেল। মিহিকে আবার সেই বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। এবার হুজুরকে দেখে আবারও মিহি জোরে জোরে চিৎকার করতে লাগলো। 5-7 জন মানুষ মিহিকে ধরে রাখতে পারছিল না। বারবার হুজুরের বাসা থেকে সে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল। মিহি অনেক জোরাজুরি করছিল, কোনোভাবে তাকে শান্ত করা যাচ্ছিল না। কোনো উপায় না দেখে হুজুর শেষ পর্যন্ত না পেরে তার পালিত জিনকে হাজির করলেন এবং অনেক কষ্টে মিহিকে একটি তাবিজ পরিয়ে দিলেন। তাবিজটি পরানোর পরে মিহি জ্ঞান হারিয়ে ফেলল। হুজুর বললেন, বিপদ এখনো কাটেনি, মিহিকে খুব সাবধানে বাড়িতে নিয়ে যেতে হবে, কারণ ওই পিশাচটি এখনো মিহির কাছ থেকে চলে যায়নি। রাস্তায় খুব সাবধানে নিয়ে যাবেন মেয়েকে। তখন ঘড়ির কাঁটায় রাত 11:30। বাড়ির সবাই চিন্তায় পড়ে গেল। এত রাতে এই মেয়েকে নিয়ে কিভাবে তারা বাড়ি যাবে? হুজুরকে বলায় তিনি বললেন, ভয় নেই, তবে বাড়ি যাওয়ার পথে কোনো পুকুর পাড় অথবা বাঁশের ঝাড় দেখলে সেখানে যাবেন না, তাহলে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। মিহির বাড়ির সবাই হুজুরের সাথে কথাবার্তা শেষ করে বাড়ির দিকে রওনা হলো। সেই আতঙ্কের মধ্যেই সবাই ছিল, কারণ ঘড়ির কাঁটায় তখন 11:45। সবার মধ্যে একটা ভয় কাজ করছিল, কিন্তু তাদের খেয়াল ছিল না যে বাড়ির সামনে সেই বাঁশঝাড়ের নিচ দিয়েই তাদের যেতে হবে। তারা কি করবে কোনো কিছু বুঝতে পারছিল না। সবাই চিন্তায় পড়ে গেল সেই মুহূর্তে। তাদের ভেতরে মিহির বাবা ছিলেন একটু সাহসী। তিনি বললেন, চলো, আল্লাহর নাম নিয়ে যাই, কিছু হবে না। সকলের অনিচ্ছা সত্ত্বেও সেই পথ দিয়েই তারা বাড়ির দিকে রওনা হলো। তারপর ঘটল ঘটনা। তারা বাড়ির রাস্তায় যেতেই সেই বাঁশঝাড়ের নিচে চারিদিকে ঘন কালো অন্ধকার, আশেপাশে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। মিহি তখনও স্বাভাবিক ছিল। কিছু দূর যাওয়ার পর ঠিক বাঁশঝাড়ের নিচে হঠাৎ নিস্তব্ধতা ভেঙে গেল। দাঁড়িয়ে গেল মিহি। বাড়ির লোকেরা জোর করে মিহিকে নিয়ে যেতে চাচ্ছিল। অনেক জোরাজোরির পরেও মিহিকে এক ধাপও সামনে এগিয়ে নিয়ে যাওয়া গেল না। মিহির বাড়ির সবাই মিহির সাথে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে গেল। চারিদিক যেন থমথমে হয়ে গেল। তখন সবাই বুঝতে পারল তাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। সবাই দোয়া
দোয়াদরুদ পড়তে শুরু করলো। এরই মধ্যে হঠাৎ মিহি চিৎকার দিয়ে কেঁদে উঠল আর বলতে লাগলো, আমাকে ছেড়ে দে, আমাকে কেন এভাবে কষ্ট দিচ্ছিস। এই কথা বলতে বলতে হঠাৎ মিহি নিস্তব্ধ হয়ে গেল। বাড়ির সবাই ভয়ে একজন আরেকজনের দিকে তাকালো আর ভাবছিল কি হচ্ছে এইসব। সবাই আবার দোয়াদরুদ পড়তে শুরু করলো। এবার মিহি হঠাৎ চিৎকার দিয়ে আবারও হাসতে শুরু করলো এবং মিহি বলল যে তার নাকি কিছুই করতে পারবে না কেউ। এই কথা বলে মিহির হাতে বাঁধা তাবিজটা সে ছিঁড়ে ফেলে এবং বাঁশ ঝাড়ের পাশ দিয়ে পুকুরের দিকে দৌড় দেয়। মিহির বাড়ির মানুষরা চিৎকার করতে করতে মিহির পেছনে এগোতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। কিছুক্ষণ পরে মিহি যেন অন্ধকারে কোথাও মিলিয়ে গেল। সেদিন সারা রাত মিহিকে খোঁজা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না। মিহির বাড়ির মানুষ কোনো উপায় না পেয়ে আবার সেই হুজুরকে খবর দিল। হুজুর তাড়াহুড়ো করে বাড়ি থেকে সেই জায়গায় উপস্থিত হলেন। তিনি বললেন, আমি নিষেধ করেছিলাম যাওয়ার সময় বাঁশ ঝাড়ের নিচ দিয়ে না যেতে, আমার কথা আপনারা শোনেননি, জানি না এখন কি হবে। এদিকে সবকিছুর মধ্যে ফজরের আজান হলো। তখন হুজুর বললেন, ফজরের নামাজ আদায় করে তারপর আবার চেষ্টা করে দেখি। হুজুর নামাজ আদায় করলেন জায়নামাজে বসে। জিনেরা একে একে ফিরে এসে বললেন মিহিকে তাদের এলাকার পাশে নির্জন এলাকায় কোনো একটা গাছের নিচে রেখে দিয়েছে। তখন মিহির বাড়ির মানুষজন হুজুর সেখানে গেলেন এবং মিহি অচেতন অবস্থায় সেখানে পড়েছিল। সেই গাছটি ছিল অনেক পুরনো। গাছটি দেখে অনেক ভয়ঙ্কর লাগছিল এবং গাছের সাথে মানুষের চুল পেঁচিয়ে কালো জাদু করা হয়ে থাকে। এটা এমনই একটি গাছ ছিল, সেখানে বিভিন্ন খারাপ মানুষেরা কালো জাদুতে মেতে থাকত। হুজুর বললেন, এই গাছে মিহির চুল এবং জামার সুতা আর মিহির ব্যবহারের কালো খোঁপা পেঁচিয়ে রাখা হয়েছে। হুজুর তখন সেই জিনদের মাধ্যমে মিহির ব্যবহৃত জিনিসগুলো শনাক্ত করে পুড়িয়ে ফেললেন এবং হুজুর বললেন জেলেরা নদীতে মাছ ধরার জালের সাথে লাগানো এক টুকরো লোহার পা টেনে দিতে এবং সেটা সুতো দিয়ে মিহির কোমরে বেঁধে দিতে। হুজুরের কথা মতো তাই করা হলো এবং হুজুর বললেন, এই সমস্যার কোনো স্থায়ী সমাধান নেই, হয়তো যতক্ষণ এই লোহার টুকরো মিহির সাথে আছে ততক্ষণও ভালো থাকবে, কিন্তু এটা খুলে গেলে আবার সমস্যায় পড়তে হবে। তবে ভয় নেই, আগের মতো আর সমস্যা হবে না। এরপর দেখতে দেখতে 1 বছর কেটে গেল। মিহির তেমন কোনো সমস্যা হয়নি। আবার সে স্বাভাবিকভাবে কলেজে যাওয়া শুরু করলো। তারপর আমার সাথে পরিচয়, প্রেম এবং বিয়ে। আর একটা মজার ঘটনা বাকি আছে। মিহির আমার সাথে সম্পর্ক হবার পর থেকে তার বাড়ির লোক খেয়াল করলো মিহির আগের থেকে অনেক স্বাভাবিক অবস্থা। আগের মতো আবার সে হাসি খুশি সবার সাথে কথা বলে। বিয়ের পরে আমার শাশুড়ি অর্থাৎ মিহির আম্মা মিহিকে নিয়ে আবার সেই হুজুরের কাছে গেলেন এবং হুজুরকে জিজ্ঞেস করলেন এখনো কোনো সমস্যা আছে কিনা। হুজুর মিহিকে দেখে অবাক হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? মিহির মা বললেন, কি হলো হুজুর, কোনো সমস্যা? উনি বললেন, আচ্ছা মিহির বিয়ে হয়েছে কতদিন হলো? মিহির মা বললেন, 6 মাস। আপনার জামাই কি করে, কোথায় থাকে? তখন আমার শাশুড়ি আমার বিষয়ে হুজুরকে সবকিছু বললেন। হুজুর কিছুক্ষণ চুপ থেকে চোখ বন্ধ রেখে দরুদ পড়ে বললেন, আলহামদুলিল্লাহ। মিহির মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? জবাবে হুজুর বললেন, যে ছেলেটার সাথে বিয়ে হয়েছে তার 6 মাস আগে সেই ছেলের সাথে যখন মিহির সম্পর্ক হয় ঠিক তখন থেকে 2টা জিন মিহির পেছনে লেগে থাকা সেই পিশাচকে বিভিন্নভাবে অত্যাচার করত। কোনোভাবেই মিহির কাছে আসতে দিত না। এক পর্যায়ে সেই জিন দুটো রক্ত খেঁকো সেই পিশাচকে হত্যা করেছে। এখন আপনার মেয়ে সম্পূর্ণ আশঙ্কামুক্ত। এই কথা শুনে আমার শাশুড়ি জিন দুটির কথা জানতে চাইলে হুজুর বলেন, এই জিন দুটি আপনার জামাই অর্থাৎ সাব্বিরের রক্ষাকারী জিন, যারা সবসময় সাব্বিরের আশেপাশে থাকে। তারা কোনো ক্ষতি করার চেষ্টা কেউ করলে তাদের বড় ক্ষতি করে দেয়। এমনকি যে ছেলে মিহির ওপর কালো জাদু করেছিল সে অনেকবার আপনার জামাইয়ের ওপরে কালো জাদু করার চেষ্টা করেছিল, কিন্তু সেই দুটি জিন আপনার জামাইকে রক্ষা করেছে, রক্ষা কবচ হিসেবে কাজ করেছে। আল্লাহর রহমতে আপনার মেয়ে আর জামাইয়ের আর কোনো সমস্যা হবে না। এই ছিল ঘটনা। আমি এই ঘটনাটি কিছুদিন আগে আমার শ্যালকের কাছ থেকে শুনেছি। গত ঘটনায় আমার রক্ষাকারী জিনের কথা আপনাদের কাছে শেয়ার করেছিলাম, কিন্তু আমি কখনোই এমন অনুভব করিনি যে আমার কাছে কোনো জিন আছে, আর যদি তা থেকেও থাকে শেষ পর্যন্ত তারা আমার কাছে কি চায় আর কেনই বা তারা আমার কাছে
থাকে এই প্রশ্নটা থেকেই যায়। যাই হোক, আমার ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ। যদি ভালো লাগে আরও কিছু ঘটনা পাঠাবো, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। মোহাইমিন হোসেন সাব্বির, গ্রাম পুরাতন ঈশ্বরদী, থানা লালপুর, জেলা নাটোর। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরেই রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই চলে যাচ্ছি আমার পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোর তলেই আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। গত দুটো ইমেল পড়া হয়নি, এতে কিছুটা রাগ হয়েছিল নিজের প্রতি। কিছুটা ভুল হয়তো বা লেখার মধ্যে ছিল, তাই আপনার হয়তো পড়া হয়নি ভেবে আজ আবারও লিখতে বসলাম। আমি হাসান ভূঁইয়া, কুমিল্লা জেলার মুরাদনগর থানার ছালিয়াকান্দি ইউনিয়নের কোনো এক গ্রামে বাস করি। রাসেল ভাই ও প্রিয় লিসেনার, লেখার অনিচ্ছাকৃত ভুলের জন্য আগাম ক্ষমা চেয়ে নিলাম। আজ যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার এবং আমার বন্ধুদের সাথে ঘটে যাওয়া একটি বাস্তব লোমহর্ষক ঘটনা। ঘটনার প্রেক্ষাপটের বর্ণনা দিয়ে নেই সকলের বোঝার সুবিধার্থে। গ্রামের পশ্চিম পাশে গোমতী নদী, তার পাশ ঘিরে শ্মশান। উত্তর পূর্ব পাশ থেকে কাঁচা রাস্তা শুরু। গ্রামের মানুষ যেই পথে শ্মশানীয় নদীতে যাতায়াত করেন, মিনিট চারেক পূর্ব দিক হাঁটলে যানবাহন চলাচলের রাস্তা। রাস্তার ওপারে মানুষের বসত বাড়ি। নদীর এপার ওপার ধুধু ফসলি জমি। চাঁদের ঝাপসা আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল চারপাশটা। কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। দিনটা ছিল 2018 সালের নভেম্বর মাসের কোনো একটি রাতের ঘটনা। গ্রামের পশ্চিমে নদীর পাড় ঘেঁষে একটি প্রকাণ্ড শ্মশান। লোকমুখে এই শ্মশান নিয়ে নানা রকমের ভৌতিক ঘটনা প্রায়ই শোনা যেত। অগণিত মানুষ শ্মশানের রাতের আঁধারে ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছে। তবে আমাদের সঙ্গে এই ঘটনা ঘটার 2 দিন আগের রাতে গ্রামের এক মাঝি একটি ভয়াবহ দৃশ্য লক্ষ্য করেছেন এই শ্মশানে। পরে আমরা মাঝির বাড়িতে যাই এবং তার সাথে কথা বলে জানার চেষ্টা করি। তিনি আমাদের বলেন, তখন রাত 12টা। মাঝি মাছ ধরে ফেরার পথে কয়েকটি বিশাল আগুনের কুণ্ডলী শ্মশানের ওপর উঠতে দেখেছেন। তা দেখে তিনি দৌড়ে বাড়িতে চলে আসেন। সকাল থেকে তার অসম্ভব জ্বর। তাই সেদিন আমি আমার 3 বন্ধু আনিস, সুমন, ইয়াসিন দুপুরে প্ল্যান করলাম আগামীকাল আমরা সেই নদীর পাড়ে দূরে কোথাও অবস্থান করব আর লক্ষ্য করব কিছু দেখা যায় কিনা। যেই কথা সেই কাজ। আমরা রাত 10টায় সেই শ্মশানের নিকটবর্তী একটি জায়গায় চলে আসি। আনিস সাথে করে কিছু খাবার নিয়ে নিয়েছিল, যাতে সেখানে বসে থাকতে বিরক্ত না লাগে আর ক্ষুধা পেলে যেন খাওয়া যায়। কিছুক্ষণ চারপাশটা হাঁটাহাঁটি করে আমরা নদীর পাড়ে ঘাসের ওপরে বসে গল্পগুজব করছিলাম। রাত তখন 1টা ছুঁই ছুঁই। ইয়াসিন বিরক্ত গলায় বলল, আরে এইসব আর দেখা দিবে না, চল বাড়িতে যাই। তবে সুমন আর আমি একদম সারা রাত বসে থাকবো এই বলে অপেক্ষা করছিলাম। সুমন একটু বুদ্ধি খাটিয়ে বলল, চল লুডো খেলে সময় পার করি। আমিও সম্মত হলাম। অনেকক্ষণ খেলেছিলাম, প্রায় রাত 3টা। খেলার ফাঁকে ফাঁকে সবাই একটু শ্মশানের দিকে খেয়াল রাখছিলাম। বলে রাখা ভালো, আমরা 4 জন যে সাহসী ছিলাম এমন না, তবে এই সব নিয়ে কেউ তেমন বিশ্বাস করতাম না। হঠাৎ করে সুমন হাতের ইশারায় আমাদের নদীর দিকটা দেখালো।
সাথে সাথে মাথা ঘুরিয়ে আমরা দেখলাম নদীর ওপার থেকে একটি বিশাল আগুনের কুণ্ডলী উঠতে উঠতে শ্মশানের উপরে একটি গাছে এসে পড়ল। আমরা হাঁ করে এক মুহূর্ত বিষয়টা লক্ষ্য করলাম। সুমন একটু বিব্রত হয়ে বলল, সত্যি কি এসে পড়ল? তারপর আমরা একটু নড়াচড়া দিয়েই বসলাম ভালো করে বিষয়টা লক্ষ্য করার জন্য। মিনিট দুয়েক পর দেখলাম আগুনের কুণ্ডলী একটা নয়, তিনটা একসাথে শ্মশানের বড় গাছগুলোর ওপর ঘুরছে। ঘটনাটা প্রায় ৩-৪ মিনিট আমরা দেখেছি। অতঃপর ইয়াসিন ঘটনাটি ভিডিও করার জন্য ফোনটা হাতে নিল। তখনই দেখলাম সেই আগুনের কুণ্ডলীগুলো মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমরা সবাই তখন শ্মশানের দিকে মুখ করে বসে কথা বলছিলাম। ইয়াসিন বলল, আমি শিওর আবার আসবে। আনিস সাথে সাথে বলে উঠল, চল বাড়িতে যাই, আমার ভালো লাগছে না। আমারও কিছুটা ভয় লাগছিল তখন, তবে ওদের বুঝতে দেয়নি। আসলে আমি ভাবিনি যে আসলে এসব দেখতে পারবো। কত রাত এভাবে বাইরে কাটিয়েছি, কিছুই দেখিনি। সুমন কিছুটা হাসির ভঙ্গিতে বলল, এখনই ভয় পাচ্ছিস কেন? কথাটা শেষ হতেই একটা গরম হাওয়া আমার গায়ে এসে লাগলো। বাতাসটা পাওয়ার পর আনিসের চোখের দিকে তাকাতেই স্পষ্ট একটা ভয় লক্ষ্য করতে পারলাম। ইয়াসিন ও সুমনও অনুভব করতে পেরেছে, তবে বেশি গুরুত্ব দেয়নি। ইতোমধ্যে আনিস যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, সে আর এখানে থাকবে না এই বলে হাঁটা শুরু করলো। আমি আনিসকে থামানোর জন্য উঠলাম। ততক্ষণে আনিস প্রায় আমাদের থেকে 10 কদম বেশি দূরে চলে গেছে। আমি দ্রুত পায়ে আনিসকে পেছন থেকে ধরার জন্য ডাক দিলাম। আনিস বলল, আমার ভয় লাগছে। আমি আনিসকে আশ্বাস দিয়ে বললাম, চল ওদেরকে তাহলে বুঝিয়ে নিয়ে আসি। বিশ্বাস করানো কঠিন হয়ে যাবে এই কথাটা যে মাথা ঘুরিয়ে আমি পেছনে তাকাতেই দেখলাম সুমন ও ইয়াসিন ওখানে নেই। এখানে বলে রাখা ভালো, আমার সাথে আনিসের কথা হয়েছে সর্বোচ্চ 40 সেকেন্ড। এখানে চারপাশটা ছিল খুবই পরিষ্কার। এইটুকু সময়ের মধ্যে কারো কোথাও হারিয়ে যাওয়া একেবারেই সম্ভব না, শুধুমাত্র পানিতে যাওয়া ব্যতীত। আমি এবং আনিস বিষয়টা ভালোভাবে বোঝার জন্য এগিয়ে গেলাম। আমরা দেখলাম ওদের জুতোগুলো ওখানেই পড়ে আছে। আমি আনিসের দিকে তাকিয়ে বললাম, আমাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে, চল দৌড়াই। বলার সাথে সাথে আমরা দৌড়াতে শুরু করি। দৌড়ানোর এক পর্যায়ে আনিস আমাকে অবাক করে দিয়ে বলতে থাকে, পেছনে তাকিয়ে দেখ, ওটা কি আসছে। আমি দৌড়ের মধ্যে কিছুটা মাথা ঘুরিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম দুটো সাদা ঘোড়া উড়ে উড়ে আমাদের দিকে আসছে, আর সেই ঘোড়াগুলোর ওপর দুটো কালো জামা পরা কিছু একটা বসা। এক পলকেই পুরো দৃশ্যটা লক্ষ্য করতে পেরেছি। তারপর আর পেছনে দেখার সাহস হয়নি। বলে রাখা ভালো, গ্রামের চাষাবাদের জমি থেকে যানবাহনের রাস্তাটা অনেকটাই উঁচুতে। দৌড়াতে দৌড়াতে আমরা গ্রামের সেই উঁচু রাস্তায় উঠতেই আনিস একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। আমি দাঁড়িয়ে আনিসকে তোলার কোনো সাহস বুকে সঞ্চার করতে পারিনি। আমি দৌড়ে রাস্তার অপর পাশে একটি বাড়িতে চলে যাই। বাড়ির ভেতরে ঢুকে আমি যেন প্রাণ ফিরে পাই। আমি চিৎকার দিয়ে মাটিতে পড়ে যাই। আমার চিৎকারের আওয়াজে মিনিট খানেক পর একটা টুপি মাথায় মুরব্বি ঘরের জানালা খোলেন। আমি বাঁচাও বলে চিৎকার দিতেই মুরব্বিটা হাও মাও করে চিৎকার দিয়ে ঘরের দরজা খোলেন এবং আমার কাছে দৌড়ে আসেন। ওনাকে আমি দেখে ক্লান্ত গলায় বলি, আনিস রাস্তায় পড়ে গেছে। তারপর আমার আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফেরার পর আমি নিজেকে আবিষ্কার করি ওই মুরব্বির বাড়িতে। আমার এক পাশে আনিস শুয়ে আছে। তখন আনিসের জ্ঞান ফেরেনি। হাতের বামে খেয়াল করে দেখলাম 5-6 জন মানুষ দাঁড়িয়ে আমাদের দেখছে, যেন আমাদের কখন জ্ঞান ফেরে সেই অপেক্ষায় তারা। আমি মুরব্বির দিকে চোখ তুলে তাকাতেই মুরব্বি আমাকে জিজ্ঞেস করলেন, কোন দিক থেকে দৌড়ে এসেছো তোমরা? আমি হাত দিয়ে শ্মশানের দিকটা দেখালাম। মুরব্বির মুখটা মলিন হয়ে গেল, তার চোখে একটা ভয়। তবে জিজ্ঞাসা করার মতো কোনো পর্যায়ে আমি তখন ছিলাম না কেন এই ভয়। আমার জ্ঞান ফেরার 2 ঘন্টা পর আনিসের জ্ঞান ফেরে। আমাদের বাবা মাকে ডেকে নিয়ে এসে আমাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়। আমার কাঁপুনি দিয়ে জ্বর আসে। অন্যদিকে আনিসের খুবই খারাপ অবস্থা। কিছুক্ষণ পর পর সে অজ্ঞান হয়ে যাচ্ছে। ওদিকে ইয়াসিন এবং সুমনের কোনো খবর নেই। নিজের থেকেও বেশি চিন্তা হচ্ছিল ওদের জন্য
হঠাৎ করে আম্মুর মোবাইলে কল আসাতে আমার শরীর আঁতকে ওঠে। আম্মু ফোন ধরে শুনতে শুনতেই কলটা কেটে গেল। আম্মু আমাকে অবাক করে বললেন, ইয়াসিন ও সুমনের লাশ নদীতে ভেসে উঠেছে। এই কথা শুনতে পেয়ে আমি এক চিৎকার দিয়ে জ্ঞান হারাই। মসজিদের ইমাম এসে দোয়া পড়ে ফোঁ দিলেন, আমার জ্ঞান ফিরল। তারপর 3 দিন অক্লান্ত কম্পনের পর আমার জ্বর কমলে আমি আনিসকে দেখতে যাই। ওখানে যাওয়ার পর আনিসের সঙ্গে আমার অনেক কথা হয়েছে। পরে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম রাস্তার উঁচু ঢালুতে অজ্ঞান হওয়ার কারণ। আনিস তখন বলে, আসলে আমি তখন কোথাও হোঁচট খেয়ে পড়িনি, কে যেন আমাকে পেছন থেকে ধাক্কা মেরেছিল। তখন আমি মাটিতে পড়ে পেছন ঘুরে তাকাতেই লক্ষ্য করলাম একটা বিভৎস অবয়ব আমার কিছুটা দূরে দাঁড়িয়ে। আমি যেন দৌড়ানোর কোনো শক্তি পাচ্ছিলাম না। আর আমি অবয়বের দিকে তাকিয়ে অবাক হয়ে দেখলাম অবয়বটা মাটি থেকে 2-3 হাত ওপরে ভাসছে। আমি নিচ থেকে ওপরে তাকাতেই দেখলাম অবিশ্বাস্য 2টি জ্বলন্ত আগুনের পলকহীন চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি যেন ওই বিভৎস মুহূর্তটার সহ্য করতে পারছিলাম না। আমি দেখলাম অবয়বটা আমাকে ধরার জন্য কিছুটা নিচু হয়ে যাচ্ছে। আমি তখন ভয়ে জ্ঞান হারাই। আনিসের কথাগুলো শুনে আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকি। ক্রমাগত আনিস আরো দুর্বল হতে শুরু করে। ওর চোখে অজানা এক ভয় স্পষ্ট ফুটে ওঠে। সেদিন আমি আনিসকে অভয় দিয়ে চলে আসি বাড়িতে। ধীরে ধীরে আনিসের খাওয়া বন্ধ হয়ে যায়। ঘুমোতে গেলে ঘুমোতে পারতো না, চিৎকার দিয়ে উঠে বসতো আর বলতো, ওই দেখো ওরা আসছে। অনেক কবিরাজ এসেছিল, তবে তারা ভয়ে আতঙ্কে পালিয়ে গিয়েছে। যাওয়ার সময় বলেছে এটা খুবই শক্তিশালী জিন, আমরা পারবো না। এইভাবে প্রায় 18 দিন পর আনিস এক রাতে ইহকাল ছেড়ে চলে যায়। আনিসের মৃত্যুর পর আমার বাবা আরও চিন্তিত হয়ে পড়েন। একজন বিখ্যাত আলেমকে বাড়িতে নিয়ে আসেন এবং আমার থেকে সম্পূর্ণ ঘটনা শোনার পর অনেকক্ষণ কি যেন ভাবছিলেন তিনি। মিনিট 5 পর তিনি বলতে শুরু করেন, তোমাকে ওরা মারতে চেয়েছিল ঠিকই, তবে তুমি পেছনে না তাকাতে তোমাকে ওই জিন কাবু করতে পারেনি। আর তোমার বন্ধু যে বিভৎস দৃশ্যটা দেখেছে সে ভয়ে ঘুমোতে পারছিল না। আল্লাহ তোমার সহায়ক হয়েছেন। তবে ওরা খুবই খারাপ জিন, তোমাকে কখনো একা পেলে ক্ষতি করার চেষ্টা করবে। সবসময় নামাজ পড়বে, গভীর রাতে হাঁটাহাঁটি করবে না, আর আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে। আশা করি সমস্যা হবে না। এইভাবে চলে গেল 3টি প্রাণ। আজও সেই কালো রাতের কথা মনে এলে গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। যখনই মনে হয় 2টো ঘোড়া উড়ে উড়ে আমার দিকে আসছিল এবং সেই অবয়বগুলো যারা আমাদের তাড়া করছিল, এই দৃশ্য কোনোভাবেই ভোলার না। ওদের মৃত্যুর শোকে আজও আমার মনের অজান্তেই রাতের আঁধারে চোখের পানিতে বালিশ ভিজে যায়। আমি সেই বন্ধুদের সাথে ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করলাম ভূত.com-এ। আমার জীবনের একটি অকাম্য ভৌতিক অধ্যায়। জানি অনেকেই বিশ্বাস করতে চাইবে না, তবু আমি বলতে চাই, বিপদ যার হয় সেই বোঝে বিপদের ওজনটা কতটুকু। 100% সত্যি এই ঘটনা, নিজের সাথে ঘটা। এই শ্মশান নিয়ে আরো বেশ কিছু ঘটনা আমি ইতোমধ্যে সংগ্রহ করেছি। এই ঘটনা পড়া হলে একে একে পাঠাবো। জানি না কতটা গুছিয়ে লিখতে পারলাম, সিলেক্টেড হলে জানাবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি অশরীরী, দেখতে পাবে না কবু। এত কাল ধরে শুনছ, শুনতে কি পাও না তবু। ভূত.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি সিলেট থেকে তাহমিন লিখছি। কয়েকদিন আগে 2টা ঘটনা পাঠিয়েছিলাম, হয়তোবা কোনো কারণে ঘটনাগুলো সিলেক্টেড হয়নি। তারপরেও আমি আপনার প্রতি এবং ভূত.কমের প্রতি ভালোবাসা থেকেই আবারও লিখছি। ভূত.কম এখন আমার কাছে একটা নেশার মতো। প্রতিদিন আমি ভূত.কমের নতুন এপিসোডগুলো ডাউনলোড করে শুনি। তাছাড়া আমার পরিবারের অনেকেই আপনার এই শো শোনেন। আগে ভূত FM আর এখন ভূত.কমের নিয়মিত শ্রোতা। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব সেটা আমার নিজের সাথেই ঘটা। ঘটনাটি 100% সত্য এবং ঘটনার সাক্ষী আমি নিজেই। শব্দ চয়নে কোনো ভুল হয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমাদের বাড়িটা অনেক পুরনো। বাড়িটা গ্রাম অঞ্চলে ও নির্জন জনমানবহীন জায়গায়। এ কারণে দিনের বেলাতেও মানুষ তেমন আমাদের বাড়ির দিকে আসে না। তাছাড়া আমাদের বাড়িটি পুরনো জমিদার বাড়ি, তাই বাড়িটিকে ঘিরে আমাদের জানা না জানা অনেক রহস্য আছে, যেগুলোর অধিকাংশ রহস্য আমাদের এখনো অজানা। ছোটবেলা থেকে অনেক ঘটনা শুনেছি দাদা ও দাদুর মুখ থেকে। আমাদের প্রতিবেশীদের মুখ থেকেও আমাদের বাড়ি নিয়ে অনেক আশ্চর্যজনক ঘটনা শোনা যায়। আমি নিয়মিত আমাদের বাড়ির পুকুরে গোসল করতাম। প্রায়ই পুকুরে অনেক প্যারানর্মাল ঘটনা লক্ষ্য করতাম, কিন্তু আমার পরিবারের কাউকে কিছু বলতাম না। একদিন এশার নামাজে যাওয়ার জন্য পুকুর ঘাটে রাত্রে অজু করতে গিয়েছিলাম। আমাদের বাড়িটা বিশাল একটা টিলার ওপর এবং পুকুরটি বাড়ির পেছনের দিকে নিচে অবস্থিত। বাড়ি থেকে নামার জন্য পাথরের সিঁড়ি ছিল টিলায়। সিঁড়িগুলো দিয়ে বাড়ির নিচে নামতে হতো। সেদিন আমি বাড়ি থেকে নামার সময় খেয়াল করলাম পুকুর ঘাটে কেউ একজন বসে আছে। আমি অনেকটা অবাক হয়ে এগিয়ে গেলাম আর মনে মনে ভাবলাম, এদিকে তো সচরাচর কাউকে দেখা যায় না। তারপরও হয়তো বা কেউ এসেছে পুকুরে হাত মুখ ধুতে। এগুলো ভেবে ভেবে আমি যখন পুকুর ঘাটের কাছাকাছি এসে গেছি তখন ভালোভাবে তাকিয়ে দেখলাম পুকুর ঘাটের সিঁড়িতে একজন মহিলা বসে আছে এবং ওই মহিলার কাছে ছোট্ট একটা বাচ্চা খেলা করছে। আমি একটু এগিয়ে বলে উঠলাম, কে ওখানে? কোনো জবাব আসলো না। চাঁদনি রাত, পুকুরের পাড়ের বাতি নিভিয়ে রাখা হয়েছিল। আমি মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে পুকুর ঘাটের দিকে ফ্ল্যাশ মারলাম। দেখলাম কিছুই নেই। অনেকটা অবাক হলাম, সাথে কিছুটা ঘাবড়েও গেলাম। আমি আমার চাচাকে বললাম পুকুর পাড়ের বাতি জ্বালিয়ে দিতে। চাচা পুকুর পাড়ের বাতি জ্বালিয়ে দিলেন। তারপর বাবা ও চাচাকে ডাকলাম, তারা আসলেন পুকুর পাড়ে। বাবা চাচাকে সবকিছু বললাম। তারা আরো 2জন লোক নিয়ে পুকুর পাড় ও সারা বাড়ি খুঁজলেন, কাউকে পেলেন না। তারা ভাবলেন হয়তোবা রাত জেগে পড়ালেখা করি, রাতে হয়তো ঠিক মতো ঘুমাই না, চোখে ভুল দেখেছি। আমি তেমন কিছু না ভেবে রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। এরপর 2 থেকে 3 দিন তেমন কিছু ঘটেনি। 4 দিনের মাথায় আমি রাত্রে খাবার দাবার শেষ করে রুমে ঘুমাতে গেলাম। সেদিন বাড়ির বাগানের বেশ কিছু কাজ নিয়ে আমি ব্যস্ত ছিলাম, তাই শরীর ক্লান্ত থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। তারপর আর ঘুম আসলো না। হঠাৎ মনে হলো ছোট একটি বাচ্চা আমার রুমের বিছানার পাশে দৌড়ে এসে দাঁড়িয়েছে। আমি চমকে উঠলাম। সাথে সাথে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করলাম। দেখলাম সত্যি কালো জামা পরা একটা বাচ্চা আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছু না ভেবে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে বাচ্চাটি অদৃশ্য হয়ে গেল। আমি জোরে জোরে তেলাওয়াত করছি। এটা শুনে মা ও বাবা এবং চাচারা জেগে গেলেন। তারা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি তাদেরকে কিছু না বলে শুধু বললাম, ঘুম আসছে না তাই তেলাওয়াত করছিলাম। একটু পর সবকিছু স্বাভাবিক হওয়ার পর আমি আবার রুমের বাতি নিভিয়ে শুয়ে পড়লাম। ঘুম আসছিল না তাই ফেসবুক দেখছিলাম। মোবাইল রেখে যখন আবার ঘুমিয়ে যাওয়ার জন্য বাম দিকে মুখ ফেরালাম তখন আরেকটি ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি আঁতকে উঠলাম। দেখলাম আমার বিছানার পাশে অদ্ভুত আকৃতির একটি বানর আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে।
আমি ভয় পেয়ে আম্মুকে ডাক দিলাম। আম্মু তাড়াতাড়ি আমার রুমে এসে বাতি জ্বালিয়ে আমাকে বললেন, কি হয়েছে? আমি আম্মুকে সবকিছু বললাম। তিনি আমাকে বললেন, আগে বললে না কেন? তারপর আম্মু যা বললেন তা শুনে আমি ভয়ে আঁতকে উঠলাম। আম্মু বললেন, আমি যখন রাতের খাওয়া দাওয়া শেষ করে রুমের দিকে ফিরছিলাম তখন ওনার কাছে মনে হলো আমার রুমে কালো জামা পরিহিত একজন মহিলা দাঁড়িয়ে আছে। তারপর তিনি আমার রুমে এসে ভালো করে সবকিছু দেখলেন। ভাবলেন হয়তোবা মনের ভুল। এটা ভেবে তিনি চলে গিয়েছিলেন রুম থেকে। আম্মু আমাকে সূরা ইয়াসিন ও আয়াতুল কুরসি পড়ে ঝাড়ফুঁক করে দিলেন। আমাকে বললেন কালকে মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করতে। আমি সম্মতি জানিয়ে বললাম, দেখা করব। সেদিন রাতে আর 1 সেকেন্ডও আমি ঘুমাতে পারিনি। পরদিন মসজিদে নামাজ আদায় করে মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করলাম। তিনি আমাকে কিছু আমল শিখিয়ে দিলেন। আমাকে ঝাড়ফুঁক দিয়ে বললেন 3 দিন পর বাবাকে নিয়ে ওনার সাথে দেখা করতে। ইমাম সাহেব আমাকে বললেন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে। দিনটি খুব ভালো কাটছিল আমার, কিন্তু রাতে শুরু হয় অস্বস্তি। গায়ে জ্বর আসে, রাতে ঘুম আসেনি। মাঝরাতে খেয়াল করলাম আমার রুমের বারান্দাতে কেউ হাঁটাহাঁটি করছে। ভালোভাবে খেয়াল করে দেখি একজন মহিলা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে রুমের সামনের বারান্দায় অদ্ভুতভাবে খেলা করছে। আমি যেই না রুমের বাতি জ্বালাবো তখনই ওই মহিলাটি দ্রুত এসে আমার গলা চেপে ধরে। আমি চিৎকার দেওয়ার চেষ্টা করলাম, আমার গলা থেকে আওয়াজ বের হচ্ছিল না। বারবার আয়াতুল কুরসি ও ইমাম সাহেবের দেয়া আমলগুলো পড়তে লাগলাম, কিন্তু মনে হচ্ছিল আমি কোনো সূরা বা আমল সঠিকভাবে পড়তে পারছিলাম না। আমি মনে মনে ভাবলাম এটাই হয়তো বা আমার শেষ দিন। মহিলার হিংস্র বিদ্ঘুটে অবয়বটি তার সমস্ত শক্তি দিয়ে আমার বুকের ওপরে উঠে আমার গলা চেপে ধরল এবং জন্তুর মতো গোঙাতে লাগলো। ওই বিদ্ঘুটে মহিলার অবয়বটি, তার কর্কশ গলা আমি শুনতে পেলাম। কি ভেবেছিলি ইমাম সাহেব বাঁচাবে তোকে? শুনে রাখ, একবার যে আমার খপ্পরে পড়ে তাকে আমি সহজে ছাড়ি না। আমি বুঝতে পারি কেউ আমার রুমের বাতি জ্বালিয়ে দিয়েছে। তখন দ্রুত অবয়বটি আমাকে বিছানায় সজোরে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর আর কিছু মনে নেই আমার। পরদিন নিজেকে আবিষ্কার করি আমার আম্মুর রুমে। আমি বাবাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। বাবা বললেন, কাল যখন আমি তোর রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন তোর রুম থেকে প্রচণ্ড ধস্তাধস্তির আওয়াজ আসছিল। আমি তো রুমে গিয়ে দেখি তুই মাটি থেকে কিছুটা উপরে হাওয়ায় ভাসছিস আর ছটফট করছিস। আমি এই অবস্থা দেখে দ্রুত রুমের বাতি জ্বালিয়ে দিই, তোর কাছে ছুটে আসি, তোর মাকে ডাক দেই, মসজিদের ইমামকে ফোন দিয়ে তাড়াতাড়ি বাসায় নিয়ে আসি। উনি সব কিছু দেখে বললেন, তোর ওপর চালান দেয়া হয়েছে। কেউ একজন তোকে বান মেরে ফেলার চেষ্টা করছে। তোর চুল, কাপড়ের টুকরো, কাটা নখের টুকরো দিয়ে এই জঘন্য কাজ করা হয়েছে। হুজুর বললেন, এখন আর কোনো ভয় নেই, সব ভয় কেটে গেছে, কিন্তু খুব পরিশ্রম করতে হয়েছে এই চালান কাটাতে। আজ 3 দিন পর তুই ঘুম থেকে জাগলি। আমি এটা শুনে জিজ্ঞেস করলাম, তার মানে আমি 3 দিন ধরে ঘুমিয়েছিলাম? এরপর হুজুর আমাকে কিছু আয়াত ও আমল শিখিয়ে দিয়ে বললেন এগুলো নিয়মিত পাঠ করতে। সেদিনের পর থেকে আর তেমন বড় কিছু ঘটেনি আমার সাথে, কিন্তু মাঝে মাঝে আমার বাড়িতে প্যারানরমাল অনেক ঘটনা ঘটে। এগুলোর সাথে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। এরকম আরো অনেক ঘটনা আছে আমার সাথে ঘটে যাওয়া, সময় মতো শেয়ার করব। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমি আরও একটা ঘটনায় যাচ্ছি, যেভাবে লেখা আছে সেভাবেই শুরু করছি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সব সময় ভালোর তলে থাকেন। আমার নাম মামুন, জেলা নেত্রকোনা। ঘটনাটি আমার বন্ধুর কাছ থেকে নেয়া। জানি না গুছিয়ে লিখতে পেরেছি কিনা, তারপরেও একটু চেষ্টা করলাম। ঘটনাতে চলে যাই। নোমান নামের কম বয়সী এক হুজুর, তিনি প্রতিদিন ফজর নামাজ পড়তে উঠতেন এবং গ্রামের পাশের মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। একদিন ঘুমের মাঝে তিনি আজানের শব্দ শুনতে পান এবং তিনি দ্রুত উঠে যান আর তৈরি হয়ে যান ঘর থেকে বেরিয়ে পড়তে। তিনি যখন হাঁটছিলেন তখন ছিল না পাখিদের কোনো শব্দ। সচরাচর ভোরবেলা পাখিরা জেগে ওঠে, চারিদিকে একটা ঠান্ডা শীতল বাতাস বয়ে যায়। এরকম কোনো কিছুই কিন্তু নোমান হুজুর অনুভব করলেন না। তিনি ঘর থেকে একটু দূরে আসার পর তার মনে পড়ল তার সাথে তো ঘড়ি আছে। তিনি ঘড়িটাতে চোখ রাখেন আর হতবাক হয়ে যান। 2টার কিছু বেশি বাজে। তিনি মসজিদের খুব কাছাকাছি, আর একটু সামনেই মসজিদ। হুজুর এদিক সেদিক তাকিয়ে ঘরে ফিরবেন কিনা মসজিদে যাবেন, এই ভাবতে না ভাবতেই হুজুর লক্ষ্য করলেন মসজিদের পশ্চিম বরাবর দরজায় ওগুলো কি। অবচেতন মনে হুজুর সামনে গিয়ে দেখেন প্রায় 100খানেক ধবধবে সাদা ঘোড়া মসজিদ প্রাঙ্গণে ভিড় করে আছে। হুজুর এটা দেখে তার সারা শরীরে একটা শিহরণ অনুভব করেন। এরা একের অধিক, আর হাওয়ার উপরে এসে হঠাৎ উপস্থিত হচ্ছে একটা একটা করে অনেকগুলো। তারপর হুজুর বাড়িতে ফেরার জন্য পেছনে তাকিয়ে অগ্রসর হবেন, আর তখনই তিনি কি মনে করে আবার তাকালেন মসজিদের দিকে, আর দেখলেন কিছুই নেই। এবার হুজুর আরো বেশি ভয় পেলেন। তিনি যতটা পেরেছেন আল্লাহকে ডেকেছেন। এরই মাঝে হুজুরের কানে একটা শব্দ আসে দূর থেকে। এক ঝাঁক ঘোড়া তার দিকে অগ্রসর হচ্ছে। হঠাৎ কিছু একটা সামনে আসলে আমরা যেমন চমকে যাই, ঠিক তেমনি হুজুর এই শব্দে চমকে যান আর ভয় কেঁদে ওঠেন। মুহূর্তের ভেতর প্রায় 100খানেক ঘোড়া হুজুরের পাশ কেটে গেল, কিন্তু কিছুই ছিল না, কিছুই দেখেননি যেন তিনি। হুজুর অনেক বেশি ইস্তেগফার করছিলেন, দোয়া দুরূদ পড়ছিলেন। কেমন যেন তিনি যেতে চাইলেও কিছু একটা ওনাকে যেতে দিচ্ছিল না। হুজুর যাই পড়ছিলেন তার অর্ধেক ভয়ে এবং অর্ধেক মনে পড়ছিল না, এভাবে এলোমেলো হয়ে যাচ্ছিল। শরীরে যেন 100 কেজির বস্তা ভার করে আছে। অনেকটা সময় পর গ্রামের একজন মুরব্বী হুজুরকে দেখে ভয়ে চিৎকার দিয়ে ওঠেন, কে এখানে? ভয় পাওয়ার যথেষ্ট কারণও ছিল, কারণ ওই মুরব্বী দেখে হুজুর অন্ধকারাচ্ছন্ন গাছের নিচে শুধু শরীরটা বাড়িয়ে আছেন এবং মাথাটা তার মসজিদের দিকে। এরপর হুজুর ওনাকে দেখে ভীষণ ভয় পান। মুরব্বী জিজ্ঞেস করেন, তুমি মসজিদে না গিয়ে এখানে কি করো? উত্তরে হুজুর বলল, নামাজ পড়তে যাচ্ছিলাম। মুরব্বী বলল, তাহলে গাছের নিচে লুকিয়ে কেন? অনেকক্ষণ কেমন যেন বোবার মতো ছিলেন হুজুর। তারপর বললেন, চাচা বিশ্বাস করবেন, আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে। চাচা বলল, আচ্ছা চলো, নামাজের সময় হয়েছে, মসজিদে যেতে যেতে কথা বলি। নোমান হুজুর সাথে সাথে জিজ্ঞেস করলেন, চাচা কয়টা বাজে? আজান কি হয়ে গেছে? চাচা বললেন, সে তো কখন আজান দিয়েছে, চলো মিয়া মসজিদে চলো। চাচা নোমান হুজুরের হাত শক্ত করে ধরে শব্দ করে জিকির করতে করতে মসজিদে যান। হুজুর বলে, চাচা মসজিদে অনেকগুলো ঘোড়া দেখেছি, আমার শরীর কাঁপছে, আমাকে ছাড়েন। চাচা তার কথা না শুনে জিকিরের শব্দ আরো বাড়িয়ে দেন। নোমান হুজুর বেশ দুর্বল হয়ে পড়লেন। তারপর মসজিদের দরজায় নোমান হুজুরকে ধরে রাখা অবস্থায় চাচা মুয়াজ্জিন সাহেবকে চিৎকার করে বললেন, মুয়াজ্জিন সাহেব, হুজুরকে ধরেন। মুয়াজ্জিন সাহেব দ্রুত দৌড়ে এসে হুজুরকে ধরলেন, মসজিদের ভেতরে প্রথম কাতারে নিয়ে গেলেন। বলা বাহুল্য, এই এলাকায় নম্র, ভদ্র, চুপচাপ ও সকলের মুখে প্রিয় নোমান হুজুরের নাম থাকে। সবাই তাকে তার সরলতার জন্য পছন্দ করে। হুজুর অনেকটা সরল মনের, তাই এমনটাই যে হবে তা ধরেই নেওয়া যায়। নোমান হুজুরকে পানি খাওয়ানোর পর জিজ্ঞেস করা হয়, তুমি কাতারে নামাজ পড়তে পারবে কিনা? না পারলে তুমি বসে পড়ো, বসে পড়তে না পারলে তুমি দাঁড়িয়ে পড়ো, তবে খবরদার ফজরের নামাজ ছেড়ে দিও না। নোমান হুজুর বসে নামাজ পড়েন। শরীর তার কাঁপছিল। হুজুর চোখ বন্ধ করলেই ওই সমস্ত কিছু দেখছিলেন,
শব্দ শুনছিলেন। পেছনের কাতারেই মনে হচ্ছিল তারাই নামাজ পড়ছে। হুজুর নামাজ শেষে শুয়ে পড়লেন। চাচা তালিম শেষে 5-6 জনকে নিয়ে নোমান হুজুরের নিকট আসলেন, তাকে সাহস দিলেন, বললেন, এটা এখানে নতুন নয়, এরকম কম বেশি সবাই দেখেছে। এই মসজিদটাতে ওনারা নামাজ আদায় করেন। তুমি হয়তো তোমার বাবা দাদাদের কাছে শুনেছ, কিন্তু তোমার মনে নেই। নোমান হুজুর বলেন, আমি রাতে হঠাৎ আজানের শব্দ শুনি, তারপর নামাজের সময় হয়েছে ভেবে দ্রুত উঠে উঁচু করে বেরিয়ে পড়ি। সময় তখন আর দেখিনি। অনেকটা পথ যাওয়ার পর আমি খেয়াল করলাম ফজরের ওয়াক্তের সময় যা অনুভব করি আমি প্রতিদিন, সেরকম লাগছে না। আমার সন্দেহ হয়। আমি হাত ঘড়ি দেখি, তখন সময়টা দেখে চমকে যাই। সচরাচর কম বেশি কিছু নির্দিষ্ট ব্যক্তি মাঝরাতে ঘোড়ার ডাক, ঘোড়ার ছোটাছুটির শব্দ শুনতে পেতেন, তবে মাঝরাতে আজানের শব্দে ঘুম ভাঙা, তাও ভুল সময়ে, কিছুটা চিন্তায় পড়ে গেল সবাই। সেদিন নোমান হুজুর কোরআন তেলাওয়াত করে আনুমানিক 8টা থেকে 9টার দিকে বাসায় ফেরেন। তিনি তার পরিবারের সবাইকে এই ব্যাপারটা জানান। হুজুরের বাবা এটা শুনে বলেন যে তাদের কোনো ক্ষতি হয়নি তো? তিনি বলেন না। নোমান হুজুরের বাবা একজন পরহেজগার মানুষ, তিনি একবার এটার সম্মুখীন হয়েছিলেন। তারপর হুজুরের বাবা বলেন, শোনো, এরা এই এলাকায় যুগের পর যুগ ধরে আছে, এরা যে এখানে আছে তারই জানান দেয়। আমি মসজিদের হুজুরের সাথে এই বিষয়ে আলাপ করব। এরপর হুজুরের সাথে আলাপ করলে হুজুর বলেন, আমারও এটাই ধারণা, কারণ আপনার সন্তানের তো কোনো ক্ষতি হয়নি। তারপর বেশ কিছুদিন চলে যায়। নোমান হুজুর একদিন মাঝরাতে স্বপ্ন দেখেন। সে রাতে হুজুরের ক্ষতি করার চেষ্টা করেছিল এক ধরনের খারাপ জিন। হুজুর তার আগের দিন রাত করে বাজার থেকে ফেরার পথে তাদের গরুর দুধ বিক্রি না হয় বোতল নিয়ে ঘরে ফিরছিলেন। ফেরার পথে রাস্তার মাঝে বিশাল বাঁশঝাড় পড়ে, সেখানে কিছু দুষ্টু জিনের আবাসস্থল। তারা হুজুরকে অনুসরণ করে ঘর পর্যন্ত নিয়ে আসে। হুজুরদের ঘরটি 4টি শিকে বন্ধ করা। তারা পিছু হটল, অপেক্ষা করল হুজুরের বের হওয়ার। অনেক রাত পর্যন্ত ঘরের পেছনে অনেক পুরনো কাঠবাদামের গাছটায় তারা বসেছিল। এরপর সময় বুঝে তারা নোমান হুজুরকে বের করে নিয়ে আসে ছলনার মাধ্যমে। তবে এই সব কিছু হুজুর স্বপ্নে দেখেননি। তিনি শুধু দেখেছেন কালো চাদরে ঢাকা বিশাল একটা কিছু হুজুরকে তাড়া করছে। এরপর হুজুর এটা নিয়ে তার পিতার সাথে কথা বলেন। তারপর তারা মসজিদের ইমাম ও চাচা সহ কয়েকজনের সাথে এই ব্যাপারে আলাপ করেন। হুজুর আশ্বস্ত করেন যে ঘোড়ার রূপে নোমান যাদের দেখেছে এরা ছিল জিনেদের একটা দল, যারা নামাজের উদ্দেশ্যে মসজিদে আগমন করে, কারো ক্ষতি করে না, কখনোই না। তবে নোমান যাকে স্বপ্নে দেখেছে তাকে তাড়া করতে, সে মনে হয় একটা দুষ্ট জিন, যা নোমানের ক্ষতি করতে চেয়েছিল। নামাজ পড়তে আসা গায়েবী অতিথিদের আগমন টের পেয়ে সেটা পিছু হটে যায়। সেই বৃদ্ধ চাচা বললেন, ওকে তো বশ করেই ফিরেছিল, ও মসজিদের মতো পবিত্র স্থানে না গিয়ে গাছের পেছনে লুকিয়েছিল। আমি ডাক দেওয়ার পর ও যা করলো, আমার জায়গায় অন্য কেউ হলে জ্ঞান হারাতো। আমি তারপর ওর হাত পেঁচিয়ে আঙুল ধরে মসজিদে নিয়ে এসেছি। এরা জিনদের একটি বিশেষ গোত্র, ঘোড়ার রূপে চলাফেরা করতে বেশি পছন্দ করে। তবে ঘোড়ার রূপে সকল জিন ভালো হয়, এই ধারণাটা আপাতত বিতর্কিত, কেননা একটা স্থানের ঘটনা থেকে তা পরিষ্কার হয়েছে। সেটা হলো, একটা জায়গায় রাস্তার পাশে মাঝরাতে অনেকেই ঘোড়া দৌড়াতে দেখেছে। উল্লেখ্য যে উক্ত স্থানে প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এমনকি এখনো এবং বর্তমানে সেখানে লেখা আছে দুর্ঘটনাপ্রবণ এলাকা। কোনো বাঁক নেই, রাস্তা ভালো, তারপরে ওই অ্যাক্সিডেন্ট। তাই এটা বলা যাবে না সকল অদৃশ্যমান ঘোড়া ভালো বা বিপদমুক্ত। নোমান হুজুরের এলাকায় রাতের বেলা সহজ সরল মানুষ তেমন বের হতো না। ভোর রাতে 3টা থেকে ঘরে কম বেশি কোরআন তেলাওয়াত হতো। হুজুরের সাথে ওই ঘটনা ঘটার পর থেকে তিনি সব সময় নিজের শরীর বন্ধ করে চলাফেরা করতেন, আর ভুল ক্রমেও তিনি দুগ্ধ খোলামেলা বহন করতেন না। পরিবারের নারী সদস্যদের চুল বিকেল অবধি বেঁধে রাখতে বলা হতো। ঘরে ঢুকতে হলে দোয়া পড়ে তারপরে ঢুকতে হতো। একবার ভুল করার জন্য নোমান হুজুরের বাবার সাথে ঘরে একটা জিন প্রবেশ করে। তিনি বেশ কর্মঠ ছিলেন, সবসময় অনেক কাজ করতেন, সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরতেন। গ্রামের নিজস্ব গোরস্থানের কিছু দায়িত্ব থাকে যা তিনি এক এক সময় পালন করেন। এই যেমন পরের সপ্তাহে নোমান হুজুরের বাবার গোরস্থান পরিষ্কার করার
দায়িত্ব আসে। নোমান হুজুরের বাবা বেশ খুশি হয়ে সেই দায়িত্ব পালন করেন। মসজিদে আর দুজন মুসল্লি বিনা সম্মতিতে কবরস্থান পরিষ্কার করার ইচ্ছাও জানান। নোমান হুজুরের বাবা তাদের সাথে করে নেন। এরপর তারা তিনজন মিলে সেদিন দা, মাটি কাটার কোদাল সহ আনুষঙ্গিক জিনিস নিয়ে কবরস্থানে ঢোকেন। তারা প্রথমে কবরস্থানের শুকনো পাতাগুলো পরিষ্কার করেন, আগাছা উপড়ে ফেলেন, তারপরে শুরু করেন পার্শ্ববর্তী আড় বা যাকে আমরা পাড় বলি সেখানে মাটি ফেলার কাজ। তারা টানা কাজ করতে থাকলেন বিকেল অবধি এবং সন্ধ্যা নাগাদ তাদের কাজ শেষ হলো। কাজ শেষে নোমান হুজুরের বাবা তার সাথে দুজনকে বিদায় দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বাসা তেমন দূর না, 2-3টা ধানি জমি পার হয়ে 20-25 মিটার হাঁটলেই তাদের বাড়ি। তিনি হাঁটার সময় লক্ষ্য করলেন বেশ কিছু দূর যাওয়ার পর তার কাছে কেমন যেন একটা অনুভব হচ্ছে। এবার তিনি যাওয়ার জন্য মোড় ঘুরলেন। এরপর তিনি আবারও ধানি জমির ওপর দিয়ে হাঁটছেন, সেটা খেয়াল করলেন। আর দূরে দেখা যাচ্ছে একটা কবর। হুজুরের বাবা দূর থেকেই স্পষ্ট দেখলেন তালগাছের ওপর থেকে কবরের দিকে সাদা কিছু একটা নেমে আসছে। চোখের ভুল ভেবে তিনি ধান ক্ষেতের মাঝে চিকন পথ দিয়ে সাবধানে হাঁটছিলেন। একদম চিকন পথগুলো, একটু ভুল হলেই ক্ষেতের পানিতে পা পড়বে। এরপর তিনি কবরের উঁচু স্থানে ওঠার পরে 2 কদম দিলেন। তখনই তিনি কিছু একটা শব্দ পেলেন। তিনি দেখলেন কবরস্থানের ঠিক পশ্চিম বরাবর